আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যায়। বলুন। কলকাতার ময়দানে বিক্রি হওয়া একটা প্যাটিস কিভাবে গোটা রাজ্য রাজনীতির বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে? হুম। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর মধ্যেই কিন্তু আজকের রাজনীতির পুরো চালচিত্রটা লুকিয়ে আছে। একদম। ব্যাপারটা আসলে শুধু প্যাটিস নিয়ে নয়, ঘটনাটা হলো একটা স্ফুলিঙ্গদের মতো, আর তাকে ঘিরে যে দাবানলটা তৈরি হলো সেটাই তো আসল গল্প। ঠিক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো যদি দেখি তাহলে বোঝা যায় একটা খুবই ছোট স্থানীয় ঘটনাকে কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ঠিক তাই। ঘটনাটা তো আমরা মোটামুটি সবাই জানি। ময়দানে গীতা পাঠের দিন এক প্যাটিস বিক্রেতাকে কয়েকজন যুবক মারধর করে বলে একটা অভিযোগ ওঠে। হ্যাঁ, একটা ভিডিও ভাইরাল হয়। ব্যাস, সেখান থেকেই গল্পের শুরু। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু কে ঠিক বা কে ভুল সেই বিচার করা নয়। না, বিলকুলই না। আমাদের লক্ষ্য হলো এই একটা ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা কিভাবে দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মীয় আখ্যান বা যাকে বলে ন্যারেটিভ তৈরি করলেন তার গভীরে যাওয়া। এবং সেই ন্যারেটিভগুলো রাজ্যের সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া হলো সেটাও দেখার মতো। চলুন তাহলে প্রথম চালটা দিয়ে শুরু করা যাক, যেটা এসছিল শাসক দলের তরফ থেকে। হ্যাঁ, কৃষ্ণনগরের একটা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মুখ খুললেন এবং তিনি বিষয়টাকে যে মোড়কটা দিলেন সেটা খুব ইন্টারেস্টিং। কি রকম? তিনি এটাকে নিছক একটা আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলেন না। ঠিক, তিনি এটাকে সরাসরি একটা সাংস্কৃতিক লড়াইয়ের স্তরে নিয়ে গেলেন। সূত্র অনুযায়ী তার সোজা অভিযোগ, বিজেপি বাংলায় বাঙালির খাদ্যাভ্যাসের উপর আক্রমণ নামিয়ে আনতে চাইছে। মাছ মাংসের সংস্কৃতিটাই নাকি তুলে দিতে চায়। হ্যাঁ, জোর করে সবার উপর নিরামিষ চাপিয়ে দিতে চাইছে। এটা কিন্তু একটা ছোট অভিযোগ নয়। না, একেবারেই নয়। আপনি একটা মারামারির ঘটনাকে সরাসরি রাজ্যের খাদ্যাভ্যাস, কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে জুড়ে দিচ্ছেন। কিন্তু আমার কাছে যেটা আরও বেশি চোখে পড়ার মতো মনে হয়েছে, কোনটা? সেটা হলো তার একটা নির্দিষ্ট স্বীকারোক্তি। উনি জনসভায় বলছেন, আমি ওদের সবকটাকে গ্রেফতার করিয়েছি। এই কথাটা? হ্যাঁ, এই কথাটা কিন্তু সাংঘাতিক। এটা নিয়ে একটু থামা দরকার। একজন রাজ্যের প্রশাসনিক প্রধান যখন সর্বসমক্ষে এই কথা বলেন, তার অনেকগুলো স্তর থাকে। প্রথমত, তিনি নিজের সমর্থকদের একটা বার্তা দিচ্ছেন, দেখো রাজ্যের রাশ আমার হাতেই আছে। অন্যায় দেখলেই আমি ব্যবস্থা নিই। একদম সঙ্গে সঙ্গে ব্যবস্থা। এটা তার ডিসাইসিভনেস বা দৃঢ়তার একটা প্রদর্শন। কিন্তু একটা প্রশ্ন আসছে, মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে বলছেন আমি গ্রেফতার করিয়েছি, এটা কি একরকমভাবে ক্ষমতার অপব্যবহারের স্বীকারোক্তি নয়? বা বলা ভালো, পুলিশি তদন্তের রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত? খুব ভালো প্রশ্ন। এটা তো ওনার বিরুদ্ধেই যেতে পারত। তাহলে তিনি কেন এই ঝুঁকিটা নিলেন? এখানেই তো রাজনৈতিক কৌশলের দিকটা লুকিয়ে আছে। তিনি জানেন তার এই বার্তাটা তার বিরোধী শিবিরের কাছে একটা প্রচ্ছন্ন হুমকি হিসেবে কাজ করবে, কিন্তু তার মূল লক্ষ্য হল তার নিজস্ব ভোট ব্যাংক। আচ্ছা, তাদের কাছে এই বার্তাটা যায় যে তাদের নেত্রী এতটাই শক্তিশালী যে তিনি সিস্টেমকে নির্দেশ দিতে পারেন। বিচার বা তদন্তের দীর্ঘসূত্রতার বদলে তিনি সরাসরি ফল দিতে পারেন। বুঝতে পারছি। এটাকে এক ধরনের পপুলিস্ট অথরিটেরিয়ানিজম বা জনপ্রিয় স্বৈরতন্ত্রের প্রদর্শন বলা যেতে পারে, যা অনেক সমর্থকের কাছেই প্রশংসনীয়। আর এরপরেই তিনি যে তুলনাটা টানলেন সেটাও তাৎপর্যপূর্ণ। বললেন, এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। হ্যাঁ, এর মাধ্যমে তো তিনি শুধু দুটো রাজ্যের তুলনা করছেন না, তাই না? না না, এটা নিছক ভৌগোলিক তুলনা নয়। এটা একটা আদর্শগত বিভাজন রেখা টেনে দেওয়া। উত্তরপ্রদেশ এখানে একটা প্রতীক, যা বিজেপির তথাকথিত হিন্দি হিন্দু হিন্দুস্থান রাজনীতির প্রতিভূ। আর বাংলা হলো তার বিকল্প। একদম। তিনি নিজেকে সেই বাঙালি অস্তিত্ব বা পরিচয় রক্ষাকর্তা হিসেবে তুলে ধরছেন। ফলে ময়দানের প্যাটিসকাণ্ডর আর একটা বিচ্ছিন্ন ঘটনা থাকছে না। না, এটা হয়ে উঠছে বাংলা বনাম বহিরাগত আগ্রাসনের লড়াইয়ের একটি প্রতীক। তাহলে মুখ্যমন্ত্রীর কৌশলটা পরিষ্কার। উনি এটাকে বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ হিসেবে ফ্রেম করছেন। কিন্তু প্রশ্ন হলো, বিরোধী পক্ষ কি এই ফাঁদে পা দিল, নাকি তারা খেলার মাঠটাই পুরোপুরি বদলে দিল? তারা খেলার মাঠটাই বদলে দিল। তারা এই সাংস্কৃতিক লড়াইয়ের বিতর্কে ঢুকেইনি, বরং তারা পুরো বিষয়টাকে একটা সম্পূর্ণ ভিন্ন খাতে বইয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াটা? হ্যাঁ, ওটা ছিল এর একটা নিখুঁত উদাহরণ। দৃশ্যটা বেশ নাটকীয় ছিল।
অভিযুক্ত যুবকরা জামিন পাওয়ার পরেই বিরোধী দলনেতা তাদের পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করছেন। ঠিক। এটা তো সরাসরি রাজ্যের প্রশাসনকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। শুধু চ্যালেঞ্জ নয়, এটা একটা পাল্টা শক্তি প্রদর্শন। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন আমি গ্রেফতার করিয়েছি, আর অন্যদিকে বিরোধী দলনেতা সেই অভিযুক্তদের জামিন করিয়ে এনে বলছেন দেখুন বিচার ব্যবস্থা স্বাধীন। ঠিক। এখানে তিনি ন্যারেটিভটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। তিনি বোঝাতে চাইলেন রাজনৈতিক চাপে গ্রেফতার হলেও আইনের চোখে তারা নির্দোষ। আর তার মূল অভিযোগের শব্দটা ছিল তোষণ। সূত্র অনুযায়ী তিনি বারবার বলেছেন পশ্চিমবঙ্গ সরকার একটা তোষণবাদ সরকার। এই শব্দটা ব্যবহার করে তিনি বিতর্কের অভিমুখটা কোন দিকে নিয়ে গেলেন? একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী যেখানে লড়াইটাকে বাঙালি বনাম অবাঙালি বা সংস্কৃতির লড়াই হিসেবে দেখাচ্ছিলেন, শুভেন্দু অধিকারী সেটাকে হিন্দু বনাম তোষণবাদী সরকারের লড়াইয়ে পরিণত করলেন। তার মতে এই যুবকদের গ্রেফতার করা হয়েছে কারণ তারা হিন্দু। হ্যাঁ, এবং সরকার একটি নির্দিষ্ট সংখ্যালঘু ভোট ব্যাংকে সন্তুষ্ট করতে চায়। তোষণ শব্দটা ব্যবহার করার মাধ্যমে তিনি সরাসরি একটা সাম্প্রদায়িক মেরুকরণের তাস খেললেন। আর তিনি যে ভাষা ব্যবহার করলেন সেটাও খুব ভেবেচিন্তে বাছা। তিনি তুলনাটা টানলেন এইভাবে, জঙ্গিদের যেভাবে গ্রেফতার করা হয় সেইভাবে সনাতন পরিবারের হিন্দু সন্তানদের মমতার পুলিশ গ্রেফতার করে। ভাবুন একবার, জঙ্গি আর সনাতন পরিবারের সন্তান, এই দুটো শব্দবন্ধের ব্যবহার তো সাধারণ নয়, একেবারেই নয়। এটা একটা অত্যন্ত শক্তিশালী আবেগঘন তুলনা। এর মাধ্যমে তিনি একটা ভিকটিমহুড বা নিপীড়িত হওয়ার আখ্যান তৈরি করছেন। তিনি তার সমর্থকদের বলছেন, দেখো এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়, তাদের সাথে জঙ্গিদের মতো আচরণ করা হচ্ছে। এই ভাষা আবেগকে উস্কে দেয় এবং যুক্তিকে পিছনে ফেলে দেয়। এখানে মূল কৌশলটা হলো ন্যারেটিভ ভ্যাকিউম বা ভাষ্যের শূন্যস্থান পূরণ করা। সেটা কি রকম? ঘটনা ঘটার পর সত্যি মিথ্যে যাচাই হওয়ার আগেই যে পক্ষ দ্রুত সেই শূন্যস্থানে নিজের সমর্থকদের জন্য একটি জোরালো গল্প প্রতিষ্ঠা করতে পারে, তারাই বিতর্কের গতিপথ নিয়ন্ত্রণ করে। আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগছে। শুভেন্দু অধিকারী বলছেন তার প্রথম পরিচয় তিনি হিন্দু, তারপর বিরোধী দলনেতা। একজন সাংবিধানিক পদে থাকা নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য কি রাজনৈতিকভাবে প্রত্যাশিত, নাকি এটাই এখন নতুন স্বাভাবিক? এটা আজকের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিক। এখানে তিনি তার সাংবিধানিক পরিচয়ের ঊর্ধ্বে ধর্মীয় পরিচয়কে স্থান দিচ্ছেন। তিনি বলছেন সবার আগে আমি একজন হিন্দু, আমার হিন্দু ভাইবোন বিপদে পড়লে প্রথমে আমার ধর্ম রক্ষা করার কাজ করতে হবে। এটা আমাকে গীতা শিখিয়েছে। হ্যাঁ, এর মাধ্যমে তিনি দুটো কাজ করছেন। প্রথমত, তিনি তার রাজনৈতিক পদক্ষেপকে একটা ধর্মীয় কর্তব্যের মোড়ক দিচ্ছেন। গীতার প্রসঙ্গ টেনে তিনি এটাকে একটা নৈতিক সংগ্রামে পরিণত করছেন, যাদের সমর্থকরা এটাকে নিছক রাজনীতির খেলা হিসেবে না দেখে। একদম, বরং ধর্ম রক্ষার পবিত্র দায়িত্ব হিসেবে দেখে। আর দ্বিতীয়ত, তিনি নিজেকে শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং হিন্দু সম্প্রদায়ের একজন রক্ষাকর্তা বা প্রোটেক্টর হিসেবে প্রতিষ্ঠা করছেন। এবং তিনি শুধু কথাই থেমে থাকেননি, কাজেও সেটা করে দেখিয়েছেন। নিজের আইনি দলকে পাঠানো, আইনজীবীদের একত্রিত করা। ঠিক, আর এখানেই তার কৌশলটা আরও সূক্ষ্ম। একদিকে তিনি যেমন ধর্মীয় কর্তব্যের কথা বলছেন, তেমনি তিনি আইন ভাঙার কথা বলছেন না, তিনি আইনের পথেই হাঁটছেন। রাইট, বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছেন। হ্যাঁ, এবং সেই ব্যবস্থার মাধ্যমেই জয়ী হয়ে দেখাচ্ছেন। এটা ধর্ম এবং আইনকে একসাথে ব্যবহার করার একটা দারুণ উদাহরণ। তিনি বার্তা দিচ্ছেন যে তার লড়াইটা আবেগ নির্ভর হলেও তার পদ্ধতিটা পুরোপুরি সাংবিধানিক। আর প্রকারান্তরে তিনি রাজ্য প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে একে অপরের তিক পক্ষে দাঁড় করিয়ে দিচ্ছেন। ঠিক তাই। ভাবা যায় একটা সামান্য পেটিস বিক্রির ঘটনা থেকে আলোচনাটা কোথায় চলে গেল। একদিকে বাঙালির অস্মিতা, অন্যদিকে হিন্দু ধর্মরক্ষা। আর এর মাঝে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটাও তো কম নয়। হ্যাঁ, আমরা শুধু বলছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু বিষয়টা তো এত সরল নয়। না, বিলকুলই নয়। ভাইরাল ভিডিও এখন একটা খুব সাধারণ শব্দ, কিন্তু এর পিছনে একটা পুরো ইকোসিস্টেম কাজ করে। কি রকম? একই ভিডিওর দুটো ভিন্ন অংশ কেটে বা ভিন্ন ক্যাপশন দিয়ে দুটো আলাদা শিবিরে ছড়িয়ে দেওয়া হয়। একদল দেখে যে একজন নিরীহ প্যাটিস বিক্রেতাকে হেনস্থা করা হচ্ছে, অন্য দল হয়তো সেই একই ভিডিওর অন্য একটা অংশ দেখে যেখানে মনে হতে পারে যে ওই যুবকরাই আক্রান্ত। আর হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে এই খণ্ডিত সত্যগুলিই ঘুরতে থাকে। আর মানুষ নিজের বিশ্বাস অনুযায়ী একটা পক্ষ নিয়ে নেয়।
আসল ঘটনাটা কি ঘটেছিল তা জানার ধৈর্য বা সুযোগ কারোরই থাকে না। তার মানে প্রযুক্তির কারণে এই ন্যারেটিভ তৈরির খেলাটা এখন আরও সহজ এবং দ্রুত হয়ে গেছে। অনেক বেশি। আগে যা জনসভা বা সংবাদপত্রের মাধ্যমে করতে হতো, এখনটা কয়েক ঘন্টার মধ্যে স্মার্টফোনের মাধ্যমে করা সম্ভব। আর এটা তো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, তাই না? অবশ্যই। যখন রাস্তাঘাটের একটা সাধারণ বচসাকেও সাম্প্রদায়িক বা সাংস্কৃতিক লড়াইয়ের তকমা দিয়ে দেওয়া হয়, তখন সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়ে। দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও একটা রাজনৈতিক বিভাজন রেখা ঢুকে পড়ে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, ময়দানের একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমরা দুটো মাস্টার ক্লাস ন্যারেটিভ দেখলাম। হ্যাঁ, একদিকে শাসক দল, যারা ঘটনাটাকে দেখছে বাঙালির সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের ওপর বহিরাগত শক্তির আক্রমণ হিসাবে, আর অন্যদিকে বিরোধী শিবির, যারা একই ঘটনাকে ব্যাখ্যা করছে রাজ্যের তোষণ রাজনীতির ফল এবং হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ হিসাবে। এই পুরো ব্যাপারটা আজকের রাজনীতি নিয়ে একটা বড় সত্যি সামনে নিয়ে আসে। এখন আর হয়তো শুধু রাস্তা, বিদ্যুৎ বা চাকরি নিয়ে রাজনীতি হয় না। না, রাজনীতিটা অনেক বেশি করে পরিচয়ের ওপর দাঁড়িয়ে গেছে। আপনি কি খান, কি পরেন, কোন ভাষায় কথা বলেন, কাকে পুজো করেন, এই সব কিছুই এখন এক একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। ঠিক, এই প্যাটিস কাণ্ড আসলে একটা লিটমাস টেস্টের মতো। এটা দেখিয়ে দিল আমাদের রাজনৈতিক নেতারা এবং তাদের সমর্থকরা যে কোনো ঘটনাকে কতটা দ্রুত নিজেদের আদর্শগত ছাঁচে ফেলে দিতে পারেন। আর আসল ঘটনাটা কি ছিল? সেই প্যাটিস বিক্রেতা বা ওই যুবকদের রিয়ালমেন্টে কি হয়েছিল? সেই প্রশ্নগুলো এই বৃহত্তর রাজনৈতিক বিতর্কে হারিয়েই গেল। এখানেই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা লুকিয়ে আছে। সূত্র অনুযায়ী এই ঘটনার একটা ভিডিও ছিল, কিন্তু পুরো রাজনৈতিক বিতর্কটা তৈরি হলো সেই ভিডিওর উপর ভিত্তি করে তৈরি হওয়া দুটো ভিন্ন ব্যাখ্যাকে কেন্দ্র করে। ভিডিওতে কি ছিল তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল ভিডিওটা কিভাবে দেখানো হলো। The interpretation became more important than the event itself. তাহলে শ্রোতাদের জন্য এই ভাবনাটা রেখে শেষ করা যাক। যখন একটি ঘটনার আসল বিবরণ বা ফ্যাক্ট যাচাই করার চেয়ে তার রাজনৈতিক ব্যাখ্যা বা ন্যারেটিভই প্রধান হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের পক্ষে আসল সত্যিটা জানা কতটা সম্ভব। আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই ন্যারেটিভের যুগে আসল সত্যিটা জানার কি আদৌ কোনো প্রয়োজন আছে? নাকি আমরা সবাই নিজের নিজের পছন্দের গল্পটাকেই সত্যি বলে মেনে নিতে বেশি স্বচ্ছন্দ?